নাদির অন দ্য গো এবং তামান্না ইসলাম একই সঙ্গে টিকটকে নমিনেশন পেয়েছেন ক্রিয়েটর অফ দ্য ইয়ারে। আপনার এই অ্যানিমেশন কন্টেন্ট বানানোর মানে উৎসাহটা কোত্থেকে আপনি পেলেন? টিকটক ওপেন করে ঢুকিয়ে দেখতেছি কি আমার ভিডিও, মানে অন্যরা আমার ভিডিও দিচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ। ও আচ্ছা আচ্ছা। মনিটাইজেশন আমার 7 দিনই আসছে। টিকটক সাজেস্ট করতেছে এই ধরনের ভিডিও বানান, মানে আমাকেই বলতেছে আমার ভিডিও দেখায়। তো ওই দিন আমাদের হচ্ছে ফোন ব্যাগ সবকিছু চুরি হয়ে যায়। ভাইয়ারা মানে আপনি এগুলো বানায়েন না, আমার বউ আমার উপরে আরো ক্ষেপে আছে, এই ভিডিওটা আমার বউ আমাকে শেয়ার করে ইচ্ছা মতো ঝাড়তেছে, আপু প্লিজ এইটার মানে উল্টো আর একটা ভিডিও বানান যে হাজবেন্ড কেয়ার করলে কি কি হয়। কোনো যদি শাশুড়ি হাজবেন্ড এদের সাথে ঝগড়া হয়, আপনার এত অভিজ্ঞতা কোথা থেকে? আপনার লাইফে এটা হচ্ছে? একটা ভিডিও বানাতে কতক্ষণ সময় লাগে? প্রথম টাকা তুলে কি করেছিলেন? হ্যালো বরিশালে আইছিলাম, এখন বইসা আছি, কতক্ষণ ধরে কারেন্ট চলে গেছে। বরিশালে আইছিলাম, এখন বইসা আছি, কতক্ষণ ধরে কারেন্ট চলে গেছে। এটা হচ্ছে আমার যে ভয়েসটা দেওয়া হয় ওইটা। পিরোজপুর ভোলা ঝালকাঠি পটুয়াখালী বরগুনা বরিশাল কীর্তন খোলা বিষখালী সন্ধ্যা সুগন্ধা উথাল পাথাল, এখানে বাংলার দক্ষিণ প্রান্তে জেগে আছি অতন্দ্র অনন্তে আমরা। হ্যালো বরিশাল, হ্যালো হ্যালো বরিশাল, হ্যালো হ্যালো বরিশাল, হ্যালো বরিশাল। হ্যালো বরিশাল, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমরা অনেক গেস্ট আছে যারা ফেসবুকে বা টিকটকে বা ইউটিউবে ভালো করছে, কিন্তু তাদেরকে আমরা চিনি না, তাদের সম্পর্কে আমরা জানি না। কিন্তু যখন তাদের সম্পর্কে আমরা জানতে পাই যে তিনি একটি পেজ যেটিতে প্রায় 5 লাখ ফলোয়ার থাকে বা 10 লাখ ফলোয়ার থাকে সেটি সে চালান, তখন আমরা কিন্তু খুবই অবাক হয়ে যাই এবং বলা যায় যে খুবই আনন্দিত হয়ে যাই। এবারে আসি, তাহলে কে সে? হ্যাঁ, তার সম্পর্কে বলার আগে আরেকটি লাইন বলবো। তিনি কিন্তু টিকটকে ইয়ার অফ দ্য ক্রিয়েটরের জন্য নমিনেশন পেয়েছিলেন। এটাও যদি জানি তখনও নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আসুন আজকে আমরা আমাদের গেস্টের সঙ্গে পরিচিত হই। আজকে আমাদের গেস্ট হলো গিয়ে তামান্না ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তামান্না ইসলাম কন্টেন্ট তৈরি করে থাকেন। তিনি মূলত অ্যানিমেশন কন্টেন্ট বানান। তার পেজের নাম হলো গিয়ে তামান্নাস কার্টুন টিএন। এই পেজটিতে যদি আপনারা ঢুকেন তাহলে আপনারা দেখতে পাবেন তার পেজটা কতটা সুন্দর এবং কি দারুণ দারুণ অ্যানিমেটেড কন্টেন্ট সে দিয়ে থাকে দর্শকদের জন্য, দর্শকদের আনন্দিত করার জন্য। এরকম কিন্তু অনেক অডিয়েন্স আছে যারা রেগুলার এই তামান্নার কন্টেন্ট দেখে থাকেন, কিন্তু তাকে কেউ চিনতে পান না। আজকে এই প্রথম হ্যালো বরিশাল তাকে ইনভেন্ট করলো। আজকে তিনি আমাদের সামনে আসলেন। তার এই যে অ্যানিমেশন জার্নিটা, এই যে টিকটক এবং ফেসবুকে এত এত ফলোয়ার, দুইটা মিলিয়ে 1 মিলিয়নের উপরে, সেই গল্পটাই আজকে আমরা শুনবো। তাহলে দর্শক চলুন আমাদের কার্টুন যিনি বানান, অ্যানিমেশন যিনি বানান, সেই কন্টেন্ট ক্রিয়েটর তামান্না ইসলামের সঙ্গে আমরা গল্প শুরু করি। হ্যালো বরিশাল এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা বরিশালের মানে বর্তমানে সবার কাছে পরিচিত একটি নাম, হ্যালো বরিশাল। তো সেখানে আমি ইনভাইটেড হয়ে খুবই গর্বিত, কারণ আমি যে বরিশালে এটা অনেকেই জানে না। জি। আর এখানে আসার মাধ্যমে হয়তো অনেকেই জানবে। জি। তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে। আর হ্যালো বরিশালে আপনাকে পেয়ে তো আরো বেশি ভালো লাগছে, জি। যেহেতু আমাদের দুলাভাই বলে কথা। তো দর্শক খুবই এক্সাইটেড তার সম্পর্কে আজকে জানবো। ফেস রিভিল করে অনেকেই আছেন যারা কন্টেন্ট বানান না, কিন্তু সাকসেস হয়েছেন। এই প্রথম হ্যালো বরিশালে এমন একজনকে পেয়েছি। চলুন আমরা গল্পে চলে যাই। আপনার এই অ্যানিমেশন কন্টেন্ট বানানোর
মানে উৎসাহটা কোত্থেকে আপনি পেলেন? শামীমা শ্রাবণী আপুর ভিডিওগুলো যখন দেখতাম তখন মনে হতো যে সুন্দর তো, মানে নতুন বাচ্চাদের নিয়ে এরকম টপিক নিয়ে তো কেউ এখনো পর্যন্ত এভাবে বানায়নি, আর এত সুন্দরভাবে উপস্থাপন করছে যে ওগুলা মানে অল্পের ভিতরেই মানুষের ভিতর ছড়ায় গেছে। তো পরে মনে হলো কি নিয়ে কাজ করব, কি নিয়ে কাজ করব, তখন ওইখান থেকে মনে হলো সে যেহেতু বাচ্চাদের নিয়ে করে, তো আমি বড়দের নিয়ে এখন কার্টুন ভিডিও মেক করি, তাহলে তারটা আলাদা হবে, আমার অডিয়েন্স আলাদা হবে, মানে ওই জায়গা থেকে আমার মার্কেটটা আমি ভালো পাবো। তো তখন মনে হলো যে না, অ্যানিমেশনের সাইডে আসি, আর বড়দের কার্টুন বলতেও যে কিছু হয় ওইটা নিয়ে আমি কাজ করি। দারুণ দারুণ, কনসেপ্ট একেবারে ক্লিয়ার। প্রথমে হলো অ্যানিমেশন বানাবে, তারপরে সে তার সেগমেন্ট আলাদা করলো, সেটা হলো বড়দের এই জীবনমুখী বোধ হয় না, বাস্তবমুখী, হ্যাঁ, হ্যাঁ। বাস্তবমুখী বিভিন্ন বিষয় নিয়ে সে কার্টুন তৈরি করে থাকেন এবং খুবই ফানি, খুবই ফানি। প্রথম যে মানে যখন বানান, এই যে প্রথম ভিডিওটা তো যখন হিট করে, এটা বুঝলেন কিভাবে? এটা হচ্ছে মানে আমি জানতাম না যে আমার ভিডিও এত দ্রুত ভাইরাল হয়ে যাবে। আমি প্রায় ১ মাসের মতো কাজ করছি। করার পরে এমনি মানে টুকটাক ভিডিও বানাইতাম যে মানুষের যখন পছন্দ হবে তখন দেখা যাবে। এমনি কাজ করতে থাকি ভালো লাগার সাইড থেকে। তো পরে একদিন হঠাৎ করে ফোনে এমনিতেই মানে অনেক নোটিফিকেশন আসতেছে। আমি বাইরে ছিলাম, একটা অনুষ্ঠানে গেছিলাম ফ্যামিলির সবাইকে নিয়ে। তো বিরক্ত হয়ে আমি দেখতে গেছি যে কিসের নোটিফিকেশন, আমি এটা বন্ধ করব। তো দেখতেছি কি আমার একটা ভিডিও থেকে আসতেছে ফেসবুক থেকে, তো ঢুকলাম, ঢুকে দেখতেছি ওখানে হচ্ছে 2 লাখ ভিউ হয়ে গেছে। তো আমি ভাবতেছি 2 লাখ না 200, মানে ভালো করে দেখতেছি ওটা। তো দেখার পরে দেখতেছি না 2 লাখ, কিছুক্ষণ পর দেখতেছি ওটা 5 লাখ হয়ে গেছে। তো ভাবতেছি তাহলে তো আমার এটা অনেক ভিউ হচ্ছে, আমার ভিডিওগুলো তো তাহলে ভাইরাল, মানে ওইটার সাথে সাথে অন্য ভিডিওগুলো যা আগে ছিল ওগুলোও 1 লাখের উপরে চলে গেছে, আর ওটা যেতে যেতে 5 মিলিয়ন তারপর 10 মিলিয়নে চলে গেছিলো। তো তখন থেকে হচ্ছে অন্য যেই ভিডিওগুলোই দেই তখন থেকে মানে ওইটার সাথে সাথে সবগুলা ভাইরাল হওয়া শুরু করে। বুঝতে পারছি। এখানে একটা আশার আলো আছে, সেটা আপনাকে বলি। সেটা হ্যালো বরিশাল থেকেও আমিও কিছুটা রিয়েলাইজ করেছি। যখন কোনো কিছু ভাইরাল হতে শুরু করে, যখন ফেজে পরিবার বড় হতে শুরু করে, তখন পরবর্তী ভিডিওগুলো আস্তে আস্তে মানুষ দেখতে থাকে এবং ওগুলো ভাইরালের দেখা যায় যে বা ফর ইউতে চলে যেতে থাকে। তো আহ, পরিবার থেকে আপনি কাজটি করার জন্য সাপোর্ট পেয়েছেন? হ্যাঁ, পরিবারে আসলে যেহেতু আমার ফেস দেখানো না, মানে কার্টুনের সাইড থেকে আমি করতেছি, তো ওইখান থেকে কারো নিষেধ ছিল না। হ্যাঁ, দারুণ, এটা একটা বড় সাপোর্ট আমি বলবো। এখন এটা শুরু করেছিলেন কবে যেন বলেন? 2023-এ। 2023-এর মাঝামাঝি সময়। মনিটাইজেশন তো পেয়ে গেছেন? মনিটাইজেশন আমার 7 দিনই আসছিল। ও, টিকটকে মানে দিবেন যে টিকটকটা নিয়ে তো সমাজে খুব খারাপ কথা বলে, তো আপনি আপনি এটা নিয়ে যখন দিলেন এবং এটা তো বড় হলো, টিকটকটা নিয়ে আপনার মতবাদ কি? টিকটকে হচ্ছে আমি শুরুতে দেইনি, প্রথম 4 মাসের মতো টিকটকে আমি ভিডিও দেইনি। তো আমি টিকটকে যখন ওই সময় আমার টিকটক অ্যাকাউন্টও ছিল না কোনো, তো পরে মনে হলো কি শুধুমাত্র আমি ফেসবুকে দিচ্ছি, তাহলে টিকটকটাও দেখি, মানে সব প্ল্যাটফর্মে আমি ভিডিওগুলো দেই, ইউটিউব, টিকটক। তো ওই সময় আমি টিকটক ওপেন করি, ঢুকিয়ে দেখতেছি কি আমার ভিডিও, মানে অন্যরা আমার ভিডিও দিচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ ও হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো যে কারণে হচ্ছে আমাকে হচ্ছে টিকটক সাজেস্ট করতেছে এই ধরনের ভিডিও বানান, মানে আমাকেই বলতেছে আমার ভিডিও দেখায়। তো ভাবতেছি আমি জানি না আমার ভিডিও টিকটকে এত ভিউ হচ্ছে, এত মানুষ পছন্দ করতেছে, তাহলে আমি দিলাম। তো 7 মাসের ভিতরে ওটা হচ্ছে মানে 6 লাখ ফলোয়ার্স মানে শেষ হয়ে গেল। তো 7 মাস পরে আবার হচ্ছে টিকটক ক্রিয়েটর অফ দি ইয়ারে 2024-এ আমার নামটা নমিনেশন দেয়। তো তখন আমি অবাক হয়ে গেছি যে এত দ্রুত, তাও আবার হচ্ছে নাদির ভাইয়ের সাথে। নাদির অন দ্য গো। হ্যাঁ, দর্শক, নাদির অন দ্য গো এবং তামান্না ইসলাম একই সঙ্গে টিকটকে নমিনেশন পেয়েছেন ক্রিয়েটর অফ দ্য ইয়ারে, বরিশালের মেয়ে, হ্যালো বরিশালের মঞ্চে। তারপরে হচ্ছে মানে যখন আমি দেখলাম নাদির ভাইয়ের সাথে, আমি তো আগে জানতাম না যে আমাকে হচ্ছে কাদের সাথে নমিনেশন দিচ্ছে। সেরা যে 5 জন ছিল তার ভিতরে হচ্ছে আমার সেকেন্ড নাম ছিল, প্রথমটা নাদির ভাইয়ের ছিল। তো নাদির ভাইকে দেখে আমি ভাবতেছি আমাকে এখানে দেওয়ার কি দরকার ছিল, কারণ এত বড় একটা মানুষ, তারপর তার সাথে তো কখনোই সম্ভব না, ভোটে তো সম্ভব না, মানুষের জনপ্রিয়তার সাইড থেকেও সম্ভব না।
তো পরে হচ্ছে আমি যে ভাইয়াটা আমাকে হচ্ছে টিকটকের সম্পর্কে জানাতো সবসময়, তো ওনাকে আমি বলতেছি ভাইয়া খুব দরকার ছিল ভাইয়ের সাথে আমাকে দেওয়ার, আমাকে ছোটোখাটো একটা সাইডে দিয়ে দিতেন নমিনেশনটা। তো ভাইয়া বলতেছে অন্য যারা আছে তাদের থেকে হচ্ছে আপনার ভিউটা বা পপুলারিটিটা সব থেকে বেশি, আর টিকটকে নাদির ভাইয়ার ফলোয়ার্স হচ্ছে 3 লাখ, আর আমার সেখানে তার ডাবল ছিল। তো টিকটকে অত বেশি তার হচ্ছে মানে পরিচিতি ছিল না অন্যান্য সাইডে তার যেমনটা আছে। সেও হয়তো আগে থেকে ওই ভিডিওগুলো টিকটকে দেয়নি, পরবর্তীতে মনে হয়েছে যে না টিকটকে দেই। তো যেই কারণে হচ্ছে কি মানে তার সাথে আমাকে দিছে, তাতেও আমি জিততে পারি নাই যে তার হচ্ছে ফলোয়ার্স কম আমার বেশি টিকটকে, তাতে কিচ্ছু যায় আসেনি, কারণ ইউটিউব ফেসবুক সব জায়গা থেকে তাকে এসে ভোট দিছে। তার জন্য অনেকে আছে যে টিকটক ওপেন করে ভোট দিছে, তো যে জায়গা থেকে, আর আমি নিজেই তার বড় ফ্যান, তো সেখানে অন্যদের কথা তো বাদই দিলাম। তা আমি শিওর ছিলাম যে ভাই এই হয়ে যাবে। তো তারপর যখন হচ্ছে মানে অনুষ্ঠানটা হয়, আমাকে মানে আগে থেকেই বলা হয়েছে যে এই টাইমে এই সময়, তো ওই উদ্দেশ্যে আমি যাচ্ছিলাম। তো ওই দিন আমাদের হচ্ছে ফোন ব্যাগ সব কিছু চুরি হয়ে যায়, যে জন্য আমি ওই ইভেন্টেও হচ্ছে জয়েন করতে চুরি পারি। হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, রাস্তা থেকে মানে আমি যাওয়ার সময় এক গাড়ি থেকে আর এক গাড়ি চেঞ্জ হচ্ছি, তখন আমার ব্যাগটা চুরি হয়ে যায়। ছিনতাই নাকি চুরি? এটা মানে চুরি বলা যায়, কারণ হচ্ছে আমি অনেকগুলো ব্যাগ ছিল তো চেঞ্জ করতেছি, আমি ওই ব্যাগটা খেয়াল করি নাই, যে জন্য ওই ব্যাগটা মানে হুট করে 1 সেকেন্ডের ভিতরে আমি দেখি ব্যাগ নেই। ও হো, ভেরি স্যাড। তো তো গল্প শুনলাম, মানে খুবই ইন্সপায়ারিং। আপনি অল্প সময়ের মধ্যে খুব ভালো করলেন। এবং আমার তো মানে আমাদের একজন এডিটর বলছিলেন যে আপনার কার্টুন সে দেখে অনেক আগ থেকে, আজকে আপনাকে দেখলো, মানে দেখা যায় তামান্নাস কার্টুন হয়তো আপনি অনেক আগ থেকেই দেখছেন একটা সেগমেন্টেড অফ অডিয়েন্স। আজকে এই যে আমরা এখানে আপনাকে নিয়ে আসলাম, এখন কথা হলো কি পাশাপাশি কি কোনো বিজনেস করছেন নাকি? বা হ্যাঁ হ্যাঁ, এটার পাশাপাশি মানে যেহেতু ফেসবুকে কাজ করতেছি, এত ভালো অডিয়েন্স আছে, তো সেই জায়গা থেকে অন্যরা দেখতেছি আমাকে স্পন্সর করতেছে, মার্কেটিং করতেছে এই সাইড থেকে। তো ভাবতেছি কি এটার সাথে সাথে আমি একটা যদি বিজনেস ওপেন করি, এটার সাথে সাথে ওটাও দাঁড়ায় যাবে। তো এই জন্য ছোটোখাটো একটা বিজনেস ওপেন করা হয়েছে। আমাদের ওই পেজটার নাম হচ্ছে হইলো মার্ট। তো হইলো মার্ট, এইটার সাথেও আমাদের একটা মানে ফানি ইয়ে আছে, মানে স্টোরি আছে। এই নামটা একটু অদ্ভুত নাম, কেউ শুনলে জিজ্ঞেস করে হইলো মাটিটা আবার কেমন নাম। তো আমার সাথে একটা হচ্ছে মানে আমার পার্টনার ভাই আছে, বিজনেস পার্টনার, তো উনি হচ্ছে বলতেছে কি আপু আপনি একটা নাম সিলেক্ট করেন, কি নাম দিবেন। তো কোনো নামই মানে হচ্ছে না, যে এই নামটা চুজ করতেছি দেখতেছি ওই নামে আছে বা কিছু। তো পরে কি একটা অদ্ভুত নাম বলছিলাম, ভাইয়া বলতেছে এটা কোনো নাম হইলো আপু, আমি বলছি একটা হইলি হইলো। পরে বলছি ভাইয়া এই হইলি হইলো থেকে হইলো মার্ট দিয়ে দিই আমরা, মানে এটা আনকমন নাম। হইলি তো হইলি হইলো থেকে হইলো মার্ট। ও আচ্ছা আচ্ছা, এখানে কি বিক্রি হয়? এখানে আমাদের ড্রেস, শাড়ির কম্বো, মানে লেডিস যে 3 পিসগুলা, গিফট আইটেমগুলা, শাড়িগুলা, এগুলা হচ্ছে এখানে সেল করা হয় আপাতত। আমাদের ইচ্ছা আছে এটাকে আরও বড় করার ফিউচারে। ওকে ওকে ওকে। তো আপনি ম্যান অফ পিরোজপুর। পিরোজপুরের যারা অডিয়েন্স আছেন, এই যে দেখুন আমাদের বরিশালের গর্ব, আপনাদের পিরোজপুরের গর্ব এখন কিন্তু হ্যালো বরিশালে। তো সবাই সাপোর্ট করবেন, শেয়ার করবেন তার এই ভিডিওটা বেশি বেশি, তাহলে আরও জিনিসটা সুন্দর হবে। আপনি এটা কোনো টাফ সিচুয়েশন পেয়েছেন কখনো কাজটা করতে গিয়ে? কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে? না, এরকম কোনো খারাপ কিছু আমার আসে নাই, যেহেতু অ্যানিমেশন কন্টেন্ট তো আর লাইফ রিলেটেড, এখানে মাঝে মধ্যে দেখা যায় কিছু ভাইয়ারা আছে যাদের সাথে মতের মিল হয় না। মানে আমার তো বেশিরভাগই মেয়েদের সাইড নিয়ে বানানো হয়, বিভিন্ন আপুরা আমাকে স্টোরি শেয়ার করে, তো সেই সাইড থেকে ভাইয়ারা মানে আপনি এগুলো বানায়েন না, আমার বউ আমার উপরে আরও ক্ষেপে আছে, এই ভিডিওটা আমার বউ আমাকে শেয়ার করে ইচ্ছা মতো ঝাড়তেছে, আপু প্লিজ এইটার মানে উল্টো আর একটা ভিডিও বানান যে হাজব্যান্ড কেয়ার করলে কী কী হয়। তো তখন কি করা হয়, মানে হাজব্যান্ড কেয়ার করলে না আপুরা শেয়ার করে না, পছন্দ করে না, কেউ কমেন্টও করে না, আর ভাইয়ারা তো ভয়ে শেয়ার করে না যে বউ পিটাবে, মানে পিটাবে বলতে বউ রাগ করবে যে তুমি আমাকে এটা শেয়ার করে আবার দেখাচ্ছ বা কিছু, মানে মেয়েরা তো একটু ইমোশনালভাবে ব্ল্যাকমেল করে, তো সেই সাইড থেকে ভাইয়েরাও সাহস পায় না যে শেয়ার করবে। তো তখন হয় কি আমার ওই শুধু আপুরা যেইগুলো পছন্দ করে আপুদের উদ্দেশ্যে বেশি বানানো হয়, আর ভাইয়াদের উদ্দেশ্যে আমি মাঝে মধ্যে বানাই যেটা কোনো ভিউ নাই, শেয়ার নাই, কমেন্ট নাই, কিচ্ছু নাই। হোয়াট এ ট্রুথ!
ওয়ারের ট্রুথ, আমার আজকেই পডকাস্টের সেরা জায়গা হলো এটি, যে আপুদের জন্য বানানো লাগছে, ভাইয়াদের জন্য চাইলেও বানাতে পারছে না, কারণ আপুরা কিছু শেয়ার করে না। এবং ভাইয়াদের জন্য বানালেও কোনো লাভ নাই, ভাইয়ারা এগুলো কোথাও না পারে বলতে, না পারে সইতে, না পারে দিতে। কোথাও একটা ভিডিও বানাতে কতক্ষণ সময় লাগে? একটা রিলস ভিডিও বানাতে সময় লাগে 3 ঘন্টার মতো। তো ওইটা 3 ঘন্টা সময় লাগলে ওই টপিকটা আমার সারাদিন ভাবতে হয়, যেহেতু আমার ভিডিওগুলো দেখবেন মানে এক কাহিনী বারবার না, ঘুরানো ফেরানো কাহিনী থাকে। তো ওই টপিকটা আবার নতুন করে কিভাবে সাজাবো, কিভাবে হচ্ছে ওইটা হলে ভালো লাগবে, কোন ডায়লগটা দিলে ভালো লাগবে। কিছু কিছু শুনি যে দুই একটা শব্দ অন্য কোনো একটা টপিক থেকে শুনলাম যে কাহিনীটা এমন, মানে ফানি একটা ব্যাপার শুনলাম, ওইটাকে আবার চেঞ্জ করে আমার মতো করে সাজিয়ে আবার নতুন একটা কন্টেন্ট তৈরি করি রিলস ভিডিওর ক্ষেত্রে এটা। আর লং ভিডিওর ক্ষেত্রে তো পুরাটাই নিজের সাজানো, শুধুমাত্র ভাববো যে আজকে কি টপিক নিয়ে বানাবো, ওই টপিকটা আগে সিলেক্ট করে তারপর ওটার সাথে কি কি কথা যাচ্ছে না যাচ্ছে। লিখতে হয় কোথাও? না না, আমি ইনস্ট্যান্ট এগুলো আলহামদুলিল্লাহ, ইনস্ট্যান্ট কন্টেন্টগুলো বানানো খুবই ভালো। তার মানে ইনস্ট্যান্ট আইডিয়া, বুদ্ধি ভালো। আপনি এই যে ভয়েসগুলো দেন, কিছু কিছু এর মধ্যে ক্যারেক্টার তো মনে হয় পপুলারও না? হ্যাঁ, এর মধ্যে কোনটা পপুলার বেশি? যেটা তামান্নাস কার্টুনের মানে আমার নিজের ক্যারেক্টার যেটা মানুষ অনুভব করে, মানে মেয়ের ক্যারেক্টার যেটা থাকে ওটা মানুষ ধরে নিস, ওটা আমি। মানে আমি যদি সাংসারিক কোনো ভিডিও বানাই, আপু আপনার অভিজ্ঞতা এটা, বা কোনো যদি শাশুড়ি হাজবেন্ড এদের সাথে ঝগড়া হয়, আপনার এত অভিজ্ঞতা কোথা থেকে, আপনার লাইফ এটা হচ্ছে বা কিছু, মানে আমাকেই ধরে নেয় ওইটা। কিন্তু এগুলো যে আমার কন্টেন্ট, কারণ নতুনত্ব যদি কন্টেন্টে না থাকে তাহলে তো হবে না। তো ওই জন্য হচ্ছে নতুন নতুন টপিক আপুরা দেয়, আমি বানাই, কিন্তু ক্যারেক্টারটা যেটা থাকে মেয়ের ওইটা আমাকেই ধরে নেয় মানুষ, আর ওইটা নিয়ে চিন্তা করে যে এটা তার সাথে হয়েছে হয়তো বা কিছু। ওকে, আমরা কি আপনার একটু কণ্ঠগুলো শুনতে পারি? হ্যাঁ হ্যাঁ, Please এটা শুনুন। আমার হচ্ছে কি, মানে যখন আমি ভয়েসটা দিই তখন ফোনের যে ভয়েস চেঞ্জের যে অপশনটা, ওখান থেকে আমি একটু ইয়ে করে নেই। ও আচ্ছা, আমি ফোন থেকে বলে তাহলে আপনাকে শোনাতে পারতেছি। ফোন থেকে বলে? হ্যাঁ হ্যাঁ, ফোনে বললে ওইটা আবার কিভাবে চেঞ্জ হয়, মানে চেঞ্জ করে কিভাবে বলি, বা একটু মোটা করে বললে কিরকম শোনা যায়, এই ব্যাপারটা। মানে সরাসরি একটা কণ্ঠই দেন, পরবর্তীতে ওখানে গিয়ে সব পরিবর্তিত হয়? পরিবর্তিত না, একটু আলাদাভাবে বলতেও হয়। ওকে, মানে- ওইটাই একটু বলেন না। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন থেকে এটা শুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি দর্শক আমরা। হ্যালো বরিশালে আইছিলাম, এখন বইসা আছি, কতক্ষণ ধরে কারেন্ট চলে গেছে। বইসা আছি কতক্ষণ ধরে কারেন্ট চলে গেছে। হ্যালো বরিশালে আইছিলাম, এখন বইসা আছি কতক্ষণ ধরে কারেন্ট চলে গেছে। এটা হচ্ছে আমার যে ভয়েসটা দেওয়া হয় ওইটা। আর যেটা হাজবেন্ডের, তোমার কেডা কইছে এত বইয়া থাকতে, আমি না কইছি যাওয়ার দরকার নাই। তোমারে কেটে কইছে তো বইয়া থাকতে, আমি না কইছি যাওয়ার দরকার নাই। আর শাশুড়ির যে ভয়েসটা, কাজ নাই কাম নাই খালি ঘুরে বেড়াইবো। কাজ নাই কাম নাই খালি ঘুরে বেড়াইবো। এই হচ্ছে আমার ভয়েসের রহস্য। ফ্যান্টাস্টিক। দর্শক আমরা শুনলাম কিভাবে কাজটা করে থাকে, একদম লাইফ টাইম এক্সাম্পল বা দেখে নিলাম আমরা। দারুণ। আর্নিং হচ্ছে? হ্যাঁ, এখান থেকে আমার ওই যে 7 দিন পর থেকেই যে মনিটাইজেশন অন হয়েছে, ওই জি। মাস থেকে আমার আর্নিং হচ্ছে। গুড। প্রথম টাকা তুলে কি করেছিলেন? ফ্যামিলির সবাইকে খাওয়াইছিলাম, ওকে। এইটুকুই। আর কারণ হচ্ছে কি, ওই টাইমে আমার যখন মনিটাইজেশন আসছে তখন আর্নিংটা একদমই কম ছিল। হ্যাঁ, তো তখন আমার প্রথম আর্নিং ছিল 11,000 টাকা। হ্যাঁ। মানে $100 ঢুকছিল একদম সমান সমান। আমি ভাবতেছি পুরো $100 না হয়ে যদি $90 হইতো তা আমি মাসে পাইতাম না। তো যাই হোক, আমাকে সমান সমান মিলাই দিছে, উঠছে প্রথম মাসেই। মাঝখানে শুধু একবার যে মাসে হচ্ছে আমি অত অ্যাক্টিভ ছিলাম না, ওই মাসে আমার শুধু পেমেন্টটা আসেনি। তাছাড়া এই 2 বছর ধরে কন্টিনিউ আমার মানে প্রতি মাসেই পেমেন্ট আসতেছে। মাশাআল্লাহ, দারুণ। মানে আপনি চিন্তা করে দেখেন, ফেসবুক থেকে কিন্তু টাকা কামানো সম্ভব। অলরেডি তামান্না ইসলাম আয় করে দেখিয়েছে, প্রতি মাসেই তার একটা টাকা আসে, সে সেটা উঠিয়ে নেয় এবং পরিবারের কাজে সে এটা খরচ করে থাকে। তো দারুণ জিনিসটা, খুব ইন্সপায়ারিং। রিসেন্টলি এই যে ফেসবুক একটা টার্গেট দিচ্ছে যে আপনি যদি 2 লাখ অডিয়েন্সকে রিচ করাতে পারেন আপনার ভিডিও, তাহলে আপনি 10 সেন্ট পাবেন বা $10 পাবেন। সেটা কি আপনি সেগুলো করতে পারছেন, ধরতে পারছেন? এটা হচ্ছে আমি 2বার এটা টার্গেট পূরণ করছিলাম। 2বার বলতে প্রতি মাসেই দিচ্ছে। তো
দুইবারের ভিতরে দুইবারই করা হয়েছে, কিন্তু এখন রানিং মাসে যেটা আছে এটা এখনো হয়নি। কিন্তু গেল মাসের যেটা ছিল টার্গেট, ওটা ছিল হচ্ছে 1.5 মিলিয়ন রিচ লাগবে দুইটা ভিডিওতে 7 দিনের ভিতরে। হুম। ওটা হচ্ছে $160 একটা অ্যামাউন্ট ছিল, তো ওইটা হয়েছিল। ও প্রায় বলা যায় 20,000 টাকা 22,000 টাকা মতো আর্ন হয়েছে আমাদের। তার মানে তামান্নাস কার্টুন এই যে বড় বড় যে টার্গেটগুলো আসছে, মিলিয়ন হিটের টার্গেট ভিউজের, সেগুলো কিন্তু সে ধরতে পারছে। এখন আমাদের কথা হলো, আমাদের বরিশালের অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনদেরকে আমরা চিনি, কিন্তু এরকম যে একজন হেইডেন ট্যালেন্ট আছে যে কিনা এরকম আয়ও করছে এবং মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, তাই কিন্তু আমরা অনেকে চিনি না। আজকে হ্যালো বরিশালের মাধ্যমে আমরা এখানে চিনলাম তাকে। পরবর্তী প্রশ্নে চলে যাই। এখন আপনার ইউটিউব থেকে তো এটা আর্ন হচ্ছে না, জাস্ট মোটিভেশনের জন্য। ইউটিউব হচ্ছে মনিটাইজেশন পাইছি, কিন্তু অ্যাডসেন্সটা আসতেছে না, কিন্তু ডলার যুগ হচ্ছে। আমার ওখানে 10,000 টাকার মতো আটকে আছে। এখন অ্যাডসেন্স নিয়ে কি তাহলে একজন এক্সপার্টের সঙ্গে কথা বলা উচিত না? হ্যাঁ, ফেসবুকের ভিডিও বানাতে বানাতেই সময় চলে যায়। তো তখন হচ্ছে এই ইউটিউবের সাইডে আলাদাভাবে, মানে আগে হয়তো কি একটা না সবগুলোই ভিডিও দিয়ে দিতাম, ইউটিউব, ফেসবুক, টিকটক। এখন মানে মাঝখানে একটু গ্যাপ হওয়ার কারণে এখন কোনোটার দিকেই ফোকাস নেই। আগে যখন ফোকাস ছিল ততদিনে হচ্ছে ইউটিউবে মনিটাইজেশনটা পেয়ে গেছিলাম। তো তারপর যখন বারবার দেখতেছি অ্যাডসেন্সের ঝামেলা হচ্ছে, তো মানে একটা হয় না যে বারবার আসতেছে না দেখে একটা বিরক্ত হয়ে যাওয়া। তো ভাবতেছি থাক, দরকার নেই এতই যখন হচ্ছে, নতুন একটা আমি আইডি ওপেন করি। আর হচ্ছে অ্যাডসেন্সের ব্যাপারটা হয় কি, দুইবার দেওয়া যায়, দুইবার দেওয়ার পরে ওই আইডিটা নিয়ে আর কোনো কাজ হয় না। তো যে জন্য আমি এটা সম্পর্কে যখন টুকটাক জানি, তখন মনে হলো যে এটা দিয়ে মনে হয় কাজ হবে না, তো শুধু শুধু এটার পিছনে সময় নষ্ট না করে আর একটা ইউটিউব চ্যানেল খুলি। তো ওটা ওরকমের ভালো রেসপন্স আসতেছে না দেখে আমি ওয়েট করতেছি যে ইউটিউব খোলার সাথে সাথেই হচ্ছে ওরা রিচ দেয় না, ভিউ আসে না। তো কিছুদিন পর পর টুকটাক ভিডিও দিলে তখন হচ্ছে আস্তে আস্তে যখন দেখবো ভিউটা ভালো আসতেছে, কন্টিনিউ করবো এরকমটা। আর অ্যাডসেন্সটা যদি আসতো কোনোভাবে, এখনও ওটার জন্য টাইম দিয়ে রাখছে যে আসবে, যদি আসে তাহলে আমি ওইটা থেকে আর্নিং করতে পারবো। ওকে ফাইন, তাহলে আমরা জানলাম জিনিসগুলো সম্পর্কে। আপনি ইন এ ডে কয়টা ভিডিও ছাড়েন? মাঝে মাঝে শুধু রিলস দেওয়া হয়, আর দেখা যায় লং ভিডিও প্রতিদিন একটা করে, শর্ট ভিডিও 2টা 3টা 5টা, মানে যেমনটা 5টাও সময়- ছেড়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটা শর্ট ভিডিওর ক্ষেত্রে 5টা শর্ট ভিডিও, একটা লং ভিডিও, এরকম করে। ডেলি? হুম। অনেক ডেডিকেশন। চিন্তা করে দেখুন, আমরা যেখানে আলোচনা করছি যে সপ্তাহে একটি ভিডিও দিলে হবে তো না, ফেসবুক নিয়ে ভালো করতে পারবো তো, আমরা এও বলছি যে তাহলে ডেলি একটা ভিডিও দেই, অনেক হয়ে যাবে, তাই না? এটাই অনেক। কিন্তু সে একদিনে 4টা 5টা শর্ট এবং হলো গিয়ে একটা লং ভিডিও দিচ্ছে। তাহলে এখানে হৃদয় হাসান নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর এসেছিলেন, তিনিও বলে গেছেন যে অবশ্যই কোয়ালিটিকে আমরা মূল্যায়ন করব, কিন্তু কোয়ান্টিটিকে অবজ্ঞা করে নয়। হ্যাঁ কোয়ান্টিটি যখন আপনার বাড়বে তখন আপনার ভাইরাল হওয়ার প্রবণতাও বাড়তে থাকবে। হ্যাঁ, 5টা দিলে একটা তো ভাইরাল হতে পারে। এটা হচ্ছে কি অ্যাক্টিভিটি একটা ব্যাপার আছে, যেটা ফেসবুক সবসময় দেখে যে কোন আইডিটা পুরো অ্যাক্টিভ, কতগুলো, মানে সে কি পরিমাণ পরিশ্রম করতেছে ওইটার উপর ডিপেন্ড করে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে ফেসবুক সবসময় রিচ দেয়, সব কিছুই এটার উপর ডিপেন্ড করে যে সে কি পরিমাণ ওটা সময় দিচ্ছে, কীরকম টাইপের ভিডিও দিচ্ছে, এইগুলোর উপরেই হচ্ছে ফেসবুক রিচ বাড়ায় দেয়। মনিটাইজেশনটা ওটার উপরে। অনেকে আছে নর্মাল ভিডিও করতেছে, ছেড়ে দিচ্ছে, মনে করতেছে এখান থেকে কিছু একটা হবে, কিন্তু আসলে তাদের দেখা যাচ্ছে ক্যামেরার যে ধরার যে স্টাইল ঠিক নাই, প্লাস হচ্ছে তার যে ভিডিও কোয়ালিটি, এটা মানুষ দেখবে না, স্বাভাবিকভাবেই বোঝা যায় যে দেখবে না, কিন্তু সেখানে সে ওইটা নিয়ে কষ্ট করে যাচ্ছে। ফ্যামিলির সময়টাও দেখা যাচ্ছে সে ইগনোর করে ওইটাই সময় দিচ্ছে যে ফেসবুক থেকে মানুষ আর্নিং করতেছে, কিছু হবে, কিন্তু ওই কষ্টটা না বৃথা। যদি সে সব কোয়ালিটি মেনটেন করে আগায় তাহলে সে নিশ্চিত কিছু একটা করতে পারবে, কিন্তু ওই অবহেলায় হেলায় দুলায় ভিডিও দিলাম হয়ে যাবে একদিন, এটা হয় না। অনেকে আছে মাঝখানে ফেসবুক হচ্ছে মানে ধুমায়া মনিটাইজেশন দিছে, মানে গণহারে যে পাওয়ার না তাকেও দিছে, সবাইকে দিছে, কিন্তু তারা পেয়েও কোনো লাভ হয় নাই। ওই যে আর্নিং হচ্ছে না, দেখা যাচ্ছে 1 বছর পরেও তাদের $100 আসবে না এরকমটা, কিন্তু সে যদি একটু কষ্ট করে ভালো কন্টেন্ট বানায়, সে প্রতি মাসেই আর্নিং করতে পারে চাইলে, কিন্তু সে ওই দিকে ফোকাস দিচ্ছে না। সে শুধু ভাবতেছে যে এক সময় না এক সময় পাবো,
কিছু না কিছু আসবে, কিন্তু ওই কষ্টটা যদি আরেকটু ভালোভাবে করে, একটু ওইভাবে ফোকাস করে, তাহলেই ভালো কিছু হয়। প্রতিদিনই কি পরিকল্পনা সকাল থেকেই করতে থাকেন যে বিকেলে কি ভিডিও দিবেন? না, আসলে এরকম না। আমার হচ্ছে একদিন আগে থেকে চিন্তা করি, বা এমনও হয়েছে ২-৩টা কাহিনী একদিনই মনে পড়ে গেছে। তো তখন শুধু কাহিনীর যে টপিকটা, মূল টপিকটা, ওইটা আমি কোথাও একটা মেসেঞ্জারে দিয়ে রাখি। আমার নিজস্ব যে আইডিটা থাকে ওইটায় সেভ করে রাখি, যে পরবর্তীতে এইটা দেখলে যেন আমার কাহিনীটা মনে পড়ে। আর যেহেতু ইনস্ট্যান্ট ভিডিও বানাই, শুধু টপিক মনে থাকলেই সবগুলো রেডি করতে থাকি ইনস্ট্যান্ট। কারণ যেহেতু লাইফ রিলেটেড কাহিনী, কি হইতে পারে, কি কথা হইলে সুন্দর হয়, ইনস্ট্যান্ট না দিলে না জমে না, মানে ভিতর থেকে ফিলিংসটা আসলে না হয় সুন্দরভাবে ফুটানো যায়। তো যখন ওই জিনিসটা মনে হয় যে না, আমি এখন এইটা বানাবো, এরকমটা আমি সুন্দরভাবে ফোটাতে পারবো, ওই টপিকটা নিয়ে তখন আমি শুরু করে দিই। আমার কন্টেন্টের একটা আলাদা সাইড হচ্ছে মানে কথার স্পিড। মানে এত স্পিডে কথা হয়, মানুষ যদি একটু মনোযোগ অন্যদিকে নেয়, তাহলে সে কিছু না কিছু একটা মিস করে ফেলবে। তো যে জন্য মানে একবারে শুনতে থাকলে ওই ৩ মিনিট ধরে শুনতেই হবে, কারণ কোনো মানে নন স্টপ চলতে থাকে কথা। হয় হাজব্যান্ড বলতেছে, না হয় বউ বলতেছে, না হয় শাশুড়ি বলতেছে। মানে মাঝখানে যে একটা মিউজিকের সাইড থাকে, যেটা আমাদের নাটকে হয়, একটা কথা বলা শেষ হয়ে গেছে, চলে গেছে। আমার এখানে কোনো চলে যাওয়া নাই, একটা টপিকের পরে আর একটা কথা চলতেছে। তো যেই জন্য হচ্ছে মানে নন স্টপ চলতেই থাকে। আমার ভিতরে যেই ফিলিংসটা, যে আমার সাথে এরকম হইলে এটা হইতো। আর যেহেতু আমার এটা 2D কার্টুন, তো আমি চাইলেও হচ্ছে 3Dর মতো করতে পারতেছি না। যেখানে যদি আমি কিছু মানে ফাঁকা রাখি, তাহলে ওইটা কেমন যেন দেখা যাবে। তাই মানে একটা কথার পরে আরেকটা কথা রাখি, যেন এখানে একটা মজা, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা মজা থাকে, এখানে কোনো গ্যাপ না থাকে। যদি কোনো স্পন্সরের কাজও হয়, তখন দেখা যায় আমি কি করি, যেই ব্যাপারটার উপর স্পন্সর, ওইটা নিয়ে কাজ করার চেষ্টা করি, মানে ওইটার উপরে যে কন্টেন্টটা যায় আর কি। মাঝখানে একটা হচ্ছে আমার অ্যাপের প্রমোশন আসছিল, Hello02 অ্যাপ, হ্যালো বরিশালের সাথে ওটাও যায়। তো ওই অ্যাপটা সম্পর্কে ছিল হচ্ছে মানসিক যে ডিপ্রেশনে মানুষ থাকে, ওইটার একটা টেস্ট প্লাস হচ্ছে ডাক্তারি সলিউশন, ওখান থেকে তারা ফ্রিতেই নিতে পারবে। তো তখন আমি কি করছি, মানে ভাবতেছি যে কি কন্টেন্টের সাথে এটা দেওয়া যায়, ওই অডিয়েন্সটা আমার লাগবে। তো তখন কি করলাম, যে মানুষ প্রেগনেন্সির সময় কীরকম একটা ডিপ্রেশনে থাকে, ওই কাহিনীটা বানাইলে ওখানে দেখবে যারা এইটার ভুক্তভোগী, তারাই দেখবে। তো তখন ওই কাহিনীটা বানায় ওখানে এটা স্পন্সর করে দেয়। তো মানে কন্টেন্টের কোয়ালিটিই থাকে এরকমের, যে মানুষ যেটা যেভাবে পছন্দ করতেছে ওইভাবে তুলে ধরতেছি। দারুণ। এই যে বিষয়টা মানুষকে, মানে মানুষ অডিয়েন্স বুঝে কন্টেন্ট বানানো, সেটি দিয়ে অডিয়েন্সকে কি বলে মানে একুয়ার করা, নিয়ে নেওয়া, এটা আসলে দারুণ। আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যানিং আছে, এই যে বিজনেস যেটা ছোট আছে, এটা নিয়ে সামনে আগাবো। আর হচ্ছে যেহেতু কার্টুনের সাইড, তো 3D করার খুবই হ্যাঁ, ইচ্ছা আমি এটা আছে। জিজ্ঞাসা করতে চাইছিলাম। খুবই ইচ্ছা আছে যে আমি এটা আসলে সময় পাচ্ছি না, সব টিম লাগবে না 3D করতে হলে? টিম লাগবে, মিউজিকের জন্য এখন তো আপনি আলাদা একা এখন আমি সব একা, করছেন? সবকিছু। আচ্ছা। কিন্তু তখন আমার এক একটা 3D ভিডিও বানাইতে অনেক সময় লাগে, দেখা যায় 1 মাস 2 মাস 6 মাসও লাগে ভালো কোয়ালিটির ভিডিও বানাইতে। সাথে ভয়েস, মিউজিক সব কিছু মিলায় আসলে 3Dটার পিছনে অনেক সময় দিতে হবে, প্লাস হচ্ছে অনেক ডিভাইস লাগবে, অনেক দামিও ডিভাইস লাগবে। আর এটা শিখতে হলেও ভালো কারো কাছ থেকে শিখতে হবে, আর সময় নিয়ে শিখতে হবে। তো যেটা আমার কোনোটাই সম্ভব হচ্ছে না। তো আপাতত ভাবতেছি যেহেতু এটা থেকে আর্নিং হচ্ছে, হোক। এটা থেকে সামনে আগাচ্ছি, এটা থেকে মানুষ চিনতে লাগুক, তারপর 3D যখন নিয়ে আসবো, আমার মানে বসে থাকতে হবে না, 3Dও 2Dর সাথে উপরে উঠে যাবে। কারণ মানুষ জানতেছে যে তামান্নাস কার্টুন এইটা বানাচ্ছে বা এই কোয়ালিটির বানাচ্ছে, তখন যখন আমি 3Dটা দিব, তখন আমার কাজের উন্নতি হবে। মানে কাজের উন্নতি এমনটা না যে আমি আবার ওইটাও নতুন করে 3D শুরু করতেছি, 2Dর পরে 3D ওই একইভাবে চলতে থাকবে। তো যেই জন্য হচ্ছে আমার প্ল্যানিং এই কার্টুন নিয়েই আর বিজনেসের সাইড নিয়ে। এরকম করা যায় না যে আপনি ভয়েসটা দিয়ে দিলেন, আপনি একজন টিম মেম্বার রাখলেন যে 3Dর কাজ পারে, ভয়েস দিয়ে দেওয়ার পরে বাকিটা 3D তো বানিয়ে আপনাকে দিয়ে দিল? আসলে 3D কেউ জানলে আমার মনে হয় না সে কারো হয়ে কাজ করবে, কারণ সে চাবে নিজেই কাজ করতে। দারুণ, ট্রু। সে চাইবে নিজেই কাজ করতে। সো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আপনি একজন উদ্যোক্তা হবেন। হ্যাঁ, উদ্যোক্তা প্লাস 3D কার্টুনিস্ট হতে চাই। তাহলে 3D কার্টুনিস্ট এবং উদ্যোক্তা হতে চায় আমাদের পিরোজপুরের মেয়ে, আমাদের বরিশাল বিভাগের গর্ব
তামান্না ইসলাম। দর্শক, কেমন লাগলো আজকে আপনাদের এই গল্পটা? তামান্না ইসলামের সুস্থ ধারার কন্টেন্ট তৈরি করছেন আমাদের তামান্না ইসলাম, এবং আমি বিলিভ করি তিনি যদি এভাবে এই ধারা অব্যাহত রাখতে পারেন তাহলে তিনি আরও ভালো করবেন। সবচেয়ে ভালো যেটা লেগেছে, কি বলে এটাকে, কন্ট্রোল ওভার অডিয়েন্স তার খুবই ভালো। তিনি অডিয়েন্স বোঝেন, তিনি কোন কন্টেন্ট করলে কোথায় কি হতে পারে সেটা সম্পর্কে তিনি একদম ওয়াকিবহাল। পাশাপাশি ফেসবুকের ভ্যালু চেইনটা সম্পর্কেও তিনি জানেন। তো দর্শক, আশা করি আপনাদের এই পর্বটা ভালো লেগেছে। আপনারা হ্যালো বরিশালের সাথে থাকবেন। আমরা চলে আসব নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।